হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে। সেটা হচ্ছে পার্ট 44। এই পার্টগুলো যারা রিসেন্টলি একদম তোমরা এএলপি দিচ্ছ, তোমরা টেকনিশিয়ান দেবে, তোমরা গ্রুপ ডি, জেই, আরপিএফ প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটি। আজকে আমরা আলোচনা করবো 16th সেপ্টেম্বর ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে। তোমাদের আমি টপিক ওয়াইজ ক্লাসও করাচ্ছি এবং তার সাথে সাথে এই যে শিফট ওয়াইজ যে ক্লাস সেগুলো করাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে দেখছো এবং ভালো করে এগুলো রিভাইজ করছো। প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স বা প্রশ্ন আসার পসিবিলিটি অনেকটা বেশি। ওকে, এবং এই ধরনের প্রশ্নগুলো বারবার বারবার কিন্তু পরীক্ষায় এসেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস শুরু করার আগে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত চাইছো যে একটা নতুন ব্যাচে ভর্তি হতে, অর্থাৎ তোমাদের যে আপকামিং এক্সামস গুলো রয়েছে সেগুলোর জন্য একটা সায়েন্সের ভালো ব্যাচ তোমরা খোঁজ করছো, সেটা গ্রুপ ডি হোক, সেটা জেই হোক, টেকনিশিয়ান হোক, এনটিপিসি, এলপি, আরপিএফ, এসআই এবং কনস্টেবল, যে কোনোর জন্য হোক, যদি সায়েন্সের বিশেষ করে গ্রুপ ডির যে পরীক্ষা হবে তার জন্য আপকামিং একটা ভালো সায়েন্সের ব্যাচ যারা চাইছো তারা এই ব্যাচটা অনায়াসে এনরোল করতে পারো। অনেক কিছু রয়েছে এই ব্যাচে, বিগত প্রচুর ছাত্রছাত্রী এখানে এনরোলমেন্ট করেছে, তুমিও চাইলে করতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের কি বলেছে দেখো, বলেছে প্রোপানোয়িক অ্যাসিড। খুব ভালো একটা প্রশ্ন। চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড। এটা হচ্ছে এনসিইআরটি চ্যাপ্টার, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, বা এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে দিয়েছে, সেটাও তোমরা বলতে পারো। তো প্রথমে বলেছে প্রোপানোয়িক অ্যাসিড। তো আমরা যদি এটাকে ভাঙি, এটা যদি ভেঙে দেখি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে না, প্রোপান প্রোপান ওয়ান উইক অ্যাসিড, অর্থাৎ প্রোপান ওয়ান উইক অ্যাসিড। এবার বলেছে এর প্রত্যয়টা কি। প্রত্যয় মানে কোন প্রত্যয়টা এখানে যোগ রয়েছে, অর্থাৎ প্রত্যয় কেন যোগ হয়। কোনো একটা আমরা যদি চেন বলো বা হাইড্রোকার্বনের সঙ্গে, তার সঙ্গে প্রত্যয় কেন যোগ হয়? প্রত্যয় যোগ হয় তার যে কার্যকরী মূলক, সেই যে কার্যকরী মূলকটাই হাইড্রোকার্বনটার সঙ্গে যোগ থাকবে, সেই কার্যকরী মূলকের উপর ভিত্তি করে তার প্রত্যয়টা যোগ হয়। হ্যাঁ কি না? উত্তর হচ্ছে ইয়েস স্যার। তো এখানে কোন কার্যকরী মূলক আছে দেখো, এখানে একটা নাম দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে, ওইক অ্যাসিড। এই ওইক অ্যাসিড কি, ওইক অ্যাসিড কেন যুক্ত হয়েছে এখানে? না, ওইক অ্যাসিডটা যুক্ত হয়েছে বন্ড সি ডবল ও এইচ এর জন্য, কার্বক্সিলিক অ্যাসিডের জন্য। কার্বক্সিলিক অ্যাসিড যখন কোথাও যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলি যে ওইক অ্যাসিড যুক্ত থাকে। যে হাইড্রোকার্বনের সঙ্গে যুক্ত থাকে সেই হাইড্রোকার্বনের যা নাম হয় তার সঙ্গে আমরা ওইক অ্যাসিড কথাটা যুক্ত করি। যেমন প্রোপেন, প্রোপেনের সংকেত কি আমাকে বলো। প্রোপেন দেখা মাত্র তোমরা তিনটে কার্বন দেবে, তিনটে কার্বন দেওয়ার পর এখানে কি করবে, লাস্টের ক্ষেত্রে কি করবে, CH3 করবে। এটা কি করবে তোমরা, CH2 করবে। আর এটা কি করবে তোমরা, CH3 করবে। তাহলে দেখো যেহেতু প্রোপানোয়িক অ্যাসিড কি হবে না, CH3 CH2, আর এখানে কি হবে COOH চেয়ার, অর্থাৎ এইটা হচ্ছে আমার কি প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত। এইখানটা কিন্তু CH3 এর হবে না, কারণ এই সি এর একটা সি রয়েছে COOH, আর এখানে OOH টা কি রকম ভাবে হচ্ছে, এখানে OOH টা এখানে কিন্তু চারটা বন্ডই তৈরি করছে, তাই এখানে CH3 CH2 COOH, এইটাই হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সংকেত। এবং এখানে প্রত্যয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওইক অ্যাসিড। তোমাকে প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দিতে পারে পরীক্ষায়। প্রশ্ন কি দিতে পারে, প্রশ্ন দিতে পারে যে এখানে এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এখানে যে কার্যকরী মূলকটা, সেই কার্যকরী মূলকটার নাম কি। তোমাকে দিয়ে দিতে পারে কার্যকরী মূলকটার নাম কি, তখন তুমি বলবে স্যার COOH বা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে এর কার্যকরী মূলক। দেখো এখানটা কিন্তু আমি সুন্দর করে তোমাদের বলছি। যেমন দেখো এই যে যেটা আমি বললাম এক্ষুনি, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিডে যেটা আমি এক্ষুনি বললাম, দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, দেখতে পেয়েছো একদম এক্স্যাক্টলি তোমাদের এটা রয়েছে। এই যে CH3, দেখো যেরকম করলাম CH3 CH3 CH2 আর COOH, এইটাই হচ্ছে দেখো এখানে লেখা আছে CH3 CH2 COOH। বুঝতে পেরেছো তো, এটাই হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা যদি কিটোন দিয়ে দেয়, কিটোন, কিটোন মানে কিটোন ইন দ্য সেন্স, কিটোন যদি কার্যকরী মূলকটা যদি থাকে তখন কি হবে, প্রত্যয় ওন প্রত্যয় যুক্ত, যেমন প্রোপানোন। কিন্তু এখানে মনে রাখবে কিটোনের ক্ষেত্রে সি ডবল বন্ড ও, এদিকে একটা আর থাকে, এদিকে একটা আর, মানে কি এদিকে কার্বন শৃঙ্খল থাকবে, এদিকে কার্বন শৃঙ্খল থাকবে, মাঝখানে কিন্তু সি ডবল বন্ড ওটা থাকবে, মাঝখানে কিটোনটা থাকবে। ঠিক আছে, যদি অ্যাল দেয়, এই জায়গাটা একটু বুঝে রাখো, যদি অ্যাল দেয় তাহলে কি হবে, সেটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড কার্যকরী মূলকটা প্রেজেন্ট থাকবে, তখন সেটা হয়ে যাবে প্রোপানেল। প্রোপানেল সেক্ষেত্রে কি হবে না, আর সিএইচও থাকবে, অর্থাৎ তার এই দিকে কিন্তু তার কি থাকবে, তার বাম দিকে তার হচ্ছে হাইড্রোকার্বন যে শৃঙ্খলটা, কার্বন শৃঙ্খল, সেই কার্বন শৃঙ্খলটা থাকবে। ব্রোমোপ্রোপেন, এগুলো কি বলা হয়, হ্যালো অ্যালকেন বলা। কেন
না ওই যে হ্যালোজিন মৌলগুলো কারা? আমরা দেখেছি 17 নম্বর গ্রুপে হ্যালোজিন মৌলরা থাকে, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, তাই তো? তাদেরকে আমরা হ্যালোজেন মৌল বলি। এই যেমন হ্যালোজেন মৌলগুলো যুক্ত আছে, দেখো ব্রোমিন যুক্ত রয়েছে, ক্লোরিন যুক্ত রয়েছে। আর যদি ওইচ যুক্ত থাকে, ওইচ, এই যে ওইচ হচ্ছে অল, অল প্রত্যয় অল, প্রত্যয় এল, প্রত্যয় ওন, প্রত্যয় ওইক অ্যাসিড, প্রত্যয় ইন, প্রোপিন এটা আলাদা, এটা যদিও অ্যালকিনের জন্য প্রত্যয়টা হচ্ছে, অ্যালকিন মানে একটা মিনিমাম কার্বন কার্বন ডবল বন্ড থাকে। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কোন সালে মেন্ডেলি পর্যায় সারণী একটি জার্মান জার্নালে প্রকাশিত হয়েছে? দেখো এইগুলো দেখে মনে হচ্ছে না ইতিহাসের প্রশ্ন, কিন্তু না, এক্স্যাক্টলি তোমাদের এইগুলো এনসিইআরটি তে লেখা রয়েছে। এবং এনসিইআরটি আমি প্রত্যেককে একটা কথা বলবো, এই যে এনসিইআরটি তে আমি আমার ব্যাচেও এগুলো বলি, যে এনসিইআরটি তে দেখবে যে একটা যে বক্স গুলো করা থাকে না, যেখানে তোমাদের লেখকের সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেওয়া থাকে, যে একটা লেখকের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া থাকে, সেগুলো কিন্তু তোমরা পড়ে যাবে তোমাদের এনসিইআরটি রিভিশন ক্লাসেও। সেগুলো আমি বারবার তোমাদের দেখিয়েছি যে কি করে একটা বক্সে একটা লেখকের সম্পর্কে দেওয়া থাকে, এবং সেটা তোমাদের পরীক্ষার আগে রেডি করে যেতে হয়, পরীক্ষার আগে পড়ে যেতে হয়। তো এখানে বলেছে যে কোন সালে মেন্ডেলিফের পর্যায় সারণী একটি জার্মান জার্নালে প্রকাশিত হয়েছিল, তাই তো? তাহলে কোন সালে প্রকাশিত হয়েছিল না, মনে রাখবে 1872 সালে মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটা কিন্তু জার্মান জার্নালে প্রকাশিত হচ্ছে। দেখো এই যে কাটিংটা আমি দেখিয়েছি, এটা কোন ক্লাসে রয়েছে? এটা এনসিইআরটি ক্লাস 10-এ মৌলের পর্যাবৃত্ত ধর্মর চ্যাপ্টারে কিন্তু রয়েছে, বা পর্যায় সারণী চ্যাপ্টারে রয়েছে। কি লেখা রয়েছে দেখো, বলা হয়েছে 1872 খ্রিস্টাব্দে জার্মানির একটি বিজ্ঞান জার্নালে মেন্ডেলিফের পর্যায় সারণীটি প্রকাশিত হয়েছিল। শ্রেণীর শীর্ষে অক্সাইড, এবং এটাও তোমাদের পরীক্ষায় পড়েছে, এই যে পুরো যে শ্রেণীটা বা মেন্ডেলিফের পর্যায় সারণী, তার একদম মাথার দিকে কে ছিল? একদম মাথার দিকে ছিল অক্সাইড, এবং হাইড্রাইড যে সংকেত দেওয়া ছিল সেটি আর অক্ষরটির দ্বারা ওই শ্রেণীর যে কোনো মৌলকে বোঝানো হয়েছে। সংকেত লেখার উপায়টি লিপিবদ্ধ করে, উদাহরণস্বরূপ কার্বনের হাইড্রাইড CH4 কে লেখা হয়েছে RH4, অর্থাৎ আর এর বদলে কি বসবে? কার্বন বসবে। CO2 কে লেখা হয়েছে আর, তার মানে কি কি করা হয়েছে? একদম, তাহলে একদম উপরের দিকে কারা রয়েছে মেন্ডেলের পর্যায় সারণী 1872 সালে যেটা প্রকাশিত হয়েছিল, দ্যাট ইজ অক্সাইড এবং হাইড্রাইড। কি আছে না, অক্সাইড এবং হাইড্রাইডের সংকেত কিন্তু রয়েছে, যেটাকে আমরা বলছি RH4 এবং RO2, অক্সাইড এবং হাইড্রাইড। হাইড্রাইড মানে কি? হাইড্রাইড মানে ওই যে কার্বন এবং হাইড্রোজেন, আর অক্সাইড মানে কি? কার্বন এবং অক্সিজেন। ঠিক আছে? একটি বৈদ্যুতিক বর্তনী যদি শক্তি, ভোল্টেজ এবং প্রতিরোধ, শক্তি না, এটা ক্ষমতা হবে, ক্ষমতা। তো ক্ষমতা, ভোল্টেজ এবং হচ্ছে রোধ, ক্ষমতা, ভোল্টেজ এবং রোধকে যথাক্রমে পি, ভি এবং আর দ্বারা উপস্থাপন করে, তাহলে তাদের মধ্যে সঠিক সম্পর্ক। এটা তোমাদের কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম, আমার তো প্রত্যেকটা ক্লাস এইভাবেই হয়, কোনো একটা ক্লাসে আমি এটা বলে দিয়েছিলাম। তো এটা মনে রাখবে, দেখো পি ইকুয়াল টু আমরা কি পাই? ভি ইন্টু আই পাই। পি ইকুয়াল টু আমরা কি পাই? ভি ইন্টু আই পাই। তাহলে পি ইকুয়াল টু যদি আমরা ভি ইন্টু আই পাই, তাহলে দেখো ভি ইকুয়াল টু আমরা কি জানি? আবার আই আর জানি। তাহলে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, আবার ভি ইকুয়াল টু আই আর, তাহলে কি হবে? ভি এর বদলে তুমি আই আর বসাও, তাহলে আই স্কোয়ার আরও লিখতে পারি, কিন্তু এখানে ভি দিয়ে বলেছে, তার মানে আইটাকে নেই, কোথাও দেখো আই নেই, তার মানে আই এর জায়গায় তুমি কিছু একটা বসাও, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে এইটাকে রূপান্তরিত করো, তাহলে পি ইকুয়াল টু ভি ইন্টু ভি বাই আর, তাহলে আমরা কি বলতে পারি? ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর উইল বি ওর রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনি তো এইগুলো করে দিতে পারেন, এগুলো কেন ডিলে করছে? দেখো করিয়ে দিতে ম্যাক্সিমাম পারি, এবং করাচ্ছিও আস্তে আস্তে, কিন্তু সব থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে তোমাদের যতগুলো করিয়েছি, তোমরা যদি কেউ সেগুলো খেয়াল করো এবং সেগুলো যদি কেউ ভালো করে রিভিশন করো, তাহলে একটা জিনিস মনে রাখবে যে ওখান থেকে প্রচুর রিপিটেড কোশ্চেন থাকে। আর যদি আমার সায়েন্সের ক্লাসগুলো এখন কেউ করছো প্লে লিস্ট চেক করে, তারা দুটো সায়েন্সের ক্লাস, দু টাইপের সায়েন্সের ক্লাস করবে। একটা হচ্ছে দেখবে লাইভ মক সায়েন্স ক্লাস নিয়েছি, লাইভ মক, যেটা লাইভ ক্লাসের সেকশনে পাবে। আর একটা নিয়েছি আমি, এই যে শিফট গুলো নিয়েছি, শিফট অর্থাৎ আজকে ধরো 44 নম্বর শিফট হচ্ছে 44, এই দুটো ক্লাস এমসিকিউ আকারে পরপর কিন্তু প্র্যাকটিসেস করে তোমরা যাও, ঠিক আছে? প্রচুর উপকার পাবে, প্রচুর প্রশ্ন পাবে। নেক্সট প্রশ্ন বলে 4 নম্বর প্রশ্ন, কার্বন মনোক্সাইড বায়ু দূষণকারী কেন? অর্থাৎ কার্বন মনোক্সাইডকে কেন আমরা বায়ু দূষণকারী পদার্থ বলবো, তার কারণটা কি? বলছে কারণ এটি আরবিসি কে মেরে ফেলে। আরবিসি মানে কি? আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসেল, বা যার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেটাকে মেরে ফেলে না, আরবিসি কে এটা মারে না। কারণ এই কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়, এটাও হবে না। কারণ এই রক্তের অক্সিজেন বহন ক্ষমতা হ্রাস করে, এক্স্যাক্টলি দিস ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ কি করে? এই যে হিমোগ্লোবিন থাকে, কার মধ্যে হিমোগ্লোবিন থাকে না? আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিনের সঙ্গে কি হয়? হিমোগ্লোবিনের সঙ্গে কম্বাইন্ড আকার ধারণ করে, এবং কম্বাইন্ড আকার ধারণ করে এটা কি করে না? অক্সিজেন বহন ক্ষমতা। এই অক্সিজেন বহন কে করে? অক্সিজেন বহন করে হিমোগ্লোবিন।
অক্সিহিমোগ্লোবিন এবং কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে সেটা কার্বন ডাইঅক্সাইডটা এবং অক্সিজেনটা বহন করে। হিমোগ্লোবিন যেটা আরবিসির মধ্যে থাকে, যেটা একটা লৌহ ঘটিত রঞ্জক, সেই অক্সিজেন বহন ক্ষমতা হ্রাস করবে, ফলে মানুষ শ্বাস আটকে মানে তার যে মানে কি বলবো যে তার শরীরের মধ্যে অক্সিজেনটা না পৌঁছালে কি হবে, শ্বসন হবে না, শ্বসন হলে সে এনার্জি পাবে না এবং যার ফলে সে মারা যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কারণ এটি যানবাহনের নিষ্কাশনে উপস্থিত থাকে, এটা তো কোনো কথাই নয়। দূষককারী কেন আমাদের শরীরের কোনো না কোনো একটা ক্ষতি করে? পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড মানে কি কেআই, এই কেআই2 সঙ্গে যখন বিক্রিয়া হবে, কেআই2 সঙ্গে যখন পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে যখন লেড নাইট্রেট PbNO3 এর যখন বিক্রিয়া হবে, তখন কি হবে না, লেড নাইট্রেটের সঙ্গে যখন PbNO3 বিক্রিয়া হবে তখন কি হবে না, তখন কোন যৌগ তৈরি হবে ভালো করে বোঝো। আচ্ছা আমাদের এই যে এটা একটা কি বিক্রিয়া হবে, এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই যে দ্বিপ্রতিস্থাপন রিঅ্যাকশন যখন হবে তখন প্রথমে কে কাকে প্রতিস্থাপিত করবে না, একদম একটা ধাতুর যে সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী, এই যে ধাতুর সক্রিয়তা শ্রেণী, এই ধাতুর সক্রিয়তা শ্রেণীর একদম ওপরের দিকে যারা থাকবে, আমি আবার বলছি, একটা ধাতুর সক্রিয়তা শ্রেণীর একদম ওপরের দিকে যে সমস্ত এলিমেন্টস গুলো থাকবে, যেমন পটাশিয়াম, কি বলছি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এরা তো একদম ওপরের দিকে রয়েছে। তাহলে এরা কি করবে, এর নিচে থাকা এলিমেন্ট গুলোকে প্রতিস্থাপিত করবে, মানে পটাশিয়াম এসে কি করবে, একে প্রতিস্থাপিত করবে। তাহলে পটাশিয়াম যদি একে প্রতিস্থাপিত করে দেয় তাহলে কি হবে, হয় লেড আয়োডাইড উৎপন্ন, মানে হয় ইন দ্য সেন্স লেড আয়োডাইড উৎপন্ন, কারণ লেডটা তখন এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, তাহলে লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট। তাহলে এবার অপশন কি দিয়েছে, সীসা নাইট্রেট কখনোই উৎপন্ন হবে না, অক্সাইড কার্বাইডের কোনো জায়গায় নেই, সীসা আয়োডাইড বা লেড আয়োডাইড কিন্তু। নেক্সট প্রশ্ন, প্রত্যেকটা জায়গায় তোমরা ভালোভাবে বুঝবে, কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য আমার দুটো ক্লাস করা রয়েছে সুন্দর, ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কি দেখতে পাবে। যখন চৌম্বক ক্ষেত্রের অঞ্চলে চৌম্বক রেখাগুলো বেশি ক্রাউডেড করে তখন এটি ড্যাশ উপস্থিতি নির্দেশ করে। একটা ভালো জিনিস বোঝো, একটা বিষয় এখানটা বোঝো প্রথমে, তারপর আমি উত্তরটা করছি। মনে করো এটা একটা চুম্বক, ঠিক আছে, এটা একটা চুম্বক, এদিকটা হচ্ছে নর্থ পোল, এদিকটা হচ্ছে সাউথ পোল। তাহলে আমরা যখন চুম্বক ক্ষেত্র রেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ড্র করি তখন কি করি না, তখন আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এদিক থেকে বেরিয়ে এদিকে আসি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি হয় না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো তোমরা নিশ্চয়ই জানো, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এদিক থেকে বেরিয়ে এদিকে আসে, এদিক থেকে বেরিয়ে এদিকে আসে, আবার এদিক থেকে বেরিয়ে এদিকে আসবে, আবার এদিক থেকে বেরিয়ে এদিকে আসবে, এইরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো থাকে, কি না, এইরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কিন্তু একে অপরকে ছেদ করবে না, এখানে দেখতে পাচ্ছি ছেদ হয়ে গেছে, বাট ছেদ কিন্তু করবে না এই জায়গায়। ঠিক আছে, একটা জিনিস দেখবে, যখনই এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এরকম ভাবে আসছে, যখনই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এভাবে আসছে, তখন দেখবে এই পোর্শনটা এবং এই পোর্শনটা, অর্থাৎ দুটো মেরুতে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কি হয় না, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো প্রচুর ঘন সন্নিবিশিষ্ট থাকে, ঘন সন্নিবিশিষ্ট থাকে। এবং যেহেতু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ঘন সন্নিবিশিষ্ট থাকে, এই দুটো পোলে, নর্থ পোল এবং সাউথ পোলে কি হয় না, নর্থ পোল এবং সাউথ পোলে ম্যাগনেটিক পাওয়ারটা সব থেকে বেশি হয়। অর্থাৎ মনে রাখবে, যে জায়গাটা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো ঘন সন্নিবিশিষ্ট থাকে বা ঘন হয়ে থাকে, একে অপরের কাছাকাছি থাকে, সেই জায়গাটা সব থেকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বা সব থেকে শক্তিশালী চুম্বকত্ব আমরা সেই জায়গাটা দেখতে পাই, নর্থ পোল এবং সাউথ পোল। তাহলে অর্থাৎ আমরা এখানে বুঝতে পারবো, যেমন এই যে মাঝখানে, মাঝখানে কি আমরা শক্তিশালীটা পাবো না, মাঝখানে কিন্তু পাবো না। কেন মাঝখানে পাবো না, কারণ এখানে কিন্তু আমরা অল্প কিছু ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দেখতে পাবো, আর সব থেকে বেশি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোথায় দেখতে পাবো, নর্থ পোল এবং সাউথ পোল। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কিন্তু আমরা দেখতে পাবো কখন, যখন এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো বা ম্যাগনেটিক ক্ষেত্র রেখাগুলো ক্রাউডেড করে থাকবে বা একে অপরের সঙ্গে লেগে থাকবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন, অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে যখন একটি বস্তু রাখা হয়, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, আমি কি বললাম, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, দেখো এটা একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের এইটা যদি ফোকাস হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, তাহলে এখানে যদি একটা বস্তু রাখি তখন কি হবে না, এখানে যদি একটা বস্তু আমরা রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই রকম একটা প্রতিবিম্ব তৈরি। প্রথমে একটা রেখা এদিক দিয়ে যাবে, প্রথম একটা রেখা এদিক দিয়ে যাবে, আর একটা রেখা কি হবে, আর একটা রেখা এইভাবে যাবে এবং এই দিক দিয়ে আসবে, এইখানটা মিলিত হবে, অর্থাৎ এক্স্যাক্টলি আর একটু এইখানটা, অর্থাৎ এইখানটাই গঠিত হবে। কোথায় গঠিত হবে
না মনে রাখবে যে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু গঠিত হবে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচারেই গঠিত হবে, অর্থাৎ বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। তার মানে কি দেখো যে অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে একটা যদি বস্তু আমরা রাখি তখন তার চিত্রটা কোথায় গঠিত হবে, না তখন তার চিত্রটা কিন্তু গঠিত হবে সেই বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। মনে রাখবে বক্রতা কেন্দ্রেই কিন্তু গঠিত হবে, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। এবং এই যে বস্তুর প্রতিবিম্বটা হবে, মানে বস্তুর যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা কি হবে, বস্তুর সমান আকৃতি বিশিষ্ট, বস্তুর সমান দৈর্ঘ্যের হবে। ঠিক আছে, চলো নিচের কোন ধরনের এপিথেলিয়াল টিস্যু ফুসফুসের অ্যালভিওলাই আস্তরণ ধরে? আচ্ছা এপিথেলিয়াল টিস্যু আমরা দেখতে পাই, এটা কি না এপিথেলিয়াল টিস্যু আমাদের যে লাইনিংস গুলো থাকে, আমাদের শরীরের যে দেওয়াল গুলো থাকে, ওয়াল গুলো থাকে, সেগুলো কিন্তু এপিথেলিয়াল টিস্যু দিয়ে গঠিত হয়। এটা এক প্রকার টিস্যু, এই টিস্যুটা আমাদের শরীরের যে আস্তরণ সেটা দিয়ে তৈরি হয়। তাহলে কোন টাইপের টিস্যু আমাদের অ্যালভিওলার আস্তরণে থাকে? না মনে রাখবে অ্যালভিওলার আস্তরণে কিন্তু আমাদের স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু থাকে। স্কোয়ামাস মানে দেওয়ালটাকে তো পাতলা হতে হবে, যেখান দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে আমাদের অক্সিজেন যাতায়াত করতে পারে ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে, ব্লাড থেকে ব্যাপন প্রক্রিয়ায় অ্যালভিওলাইয়ের মধ্যে, অ্যালভিওলাই থেকে ব্যাপন প্রক্রিয়া ব্লাডের মাধ্যমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে। তার মানে সেখানে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দেখতে পাবো। ঠিক আছে, কোথায় কিটা দেখতে পাওয়া যায় একটু দেখে নাও। আচ্ছা, সব থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে কিউবয়েডাল। এই কিউবয়েডালটা কিউব আকৃতির যে এপিথেলিয়াল টিস্যুটা কোথায় দেখতে পাবো? কিডনির মধ্যে দেখতে পাবো। তাহলে আমরা কিডনির মধ্যে কি টাইপের দেখতে পাই? না কিডনির মধ্যে আমরা কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু দেখতে পাই। আচ্ছা সিলিয়েটেড, ওই যে সিলিয়েটেড মানে এই যে অংশটা, সিলিয়েটেড কলুমনার, সিলিয়েটেড কলুমনার কোথায় দেখতে পাবো? এক তো আমাদের জননঙ্গে দেখতে পাবো। ঠিক আছে, আর দুই হচ্ছে আমরা কোথায় দেখতে পাবো? দুই হচ্ছে আমরা কিন্তু এটা ফুসফুসের মধ্যেও দেখতে পাবো, নট অ্যালভিওলার মধ্যে, ফুসফুসের। ঠিক আছে, আর সিম্পল স্কোয়ামাস টিস্যু হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলস রয়েছে, আমাদের যে অ্যালভিওলাই রয়েছে, সেখানে আমরা স্কোয়ামাসটা দেখতে পাবো। আচ্ছা সিম্পল কলুমনার এপিথেলিয়াল কোথায় দেখতে পাবো? না সিম্পল কলুমনার এপিথেলিয়াল আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট গুলো রয়েছে সেখানে দেখতে পাবো। চলো এনসিইআরটি তে তোমাদের ডিটেলস যারা আমার ব্যাচে পড়ো সেখানে করানো হয়েছে, এবং যাদের ফ্রিতেও আমি করেছি তোমাদের টিস্যু সিস্টেমে কিছু কিছু জায়গায় আমি ফ্রিতে করিয়েছি ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখে নেবে। আধুনিক পয়ঃসরণের সপ্তম পিরিয়ডে কটি মৌল বিদ্যমান? আচ্ছা তোমরা একটা জিনিস জানো যে আধুনিক পয়ঃসরণী বলো আর মেন্ডেলের পয়ঃসরণী, প্রত্যেকটা পয়ঃসরণীতে 1 থেকে 7 অর্থাৎ 7টা পিরিয়ডস রয়েছে, এবং আধুনিক পয়ঃসরণীতে 18টা গ্রুপ রয়েছে। তো এই যে লাস্ট দুটো অর্থাৎ 6 এবং 7 নম্বর, এই দুটো গ্রুপের টোটাল কটা এলিমেন্ট রয়েছে? টোটাল কিন্তু 32টা এলিমেন্ট রয়েছে, অর্থাৎ 6 নম্বর পিরিয়ডসেও 32টা এলিমেন্ট রয়েছে, আর 7 নম্বর পিরিয়ডস, পিরিয়ডস মানে কোনগুলো? হরিজেন্টাল লাইনগুলো, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে, এগুলো হচ্ছে পিরিয়ডস বলছি। যেমন দেখো এখানে কটা এলিমেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নাও। যেমন এখানে কি বলেছে, 1 নম্বর পিরিয়ডে কটা রয়েছে? 1 নম্বর পিরিয়ডে দুটো, নাম্বার অফ ইলেকট্রনস অফ এলিমেন্ট ইন দ্য পিরিয়ড। আচ্ছা টোটাল কটা পিরিয়ডস রয়েছে, টোটাল মানে টোটাল কটা এলিমেন্ট রয়েছে, টোটাল কটা এলিমেন্ট রয়েছে দেখো এন এবং 2 এবং 3 এর জন্য। অর্থাৎ আমরা যদি বলি যে 1 নম্বর পিরিয়ড, 2 নম্বর পিরিয়ড, 3 নম্বর পিরিয়ড, ঠিক আছে 2 নম্বর পিরিয়ড যদি বলি, তো সেখানে কটা রয়েছে? 8টা এলিমেন্ট, 8টা, তারপরে দুটোতে 18 18, তারপরে 32 32। মনে রাখবে, তাহলে কি কি মনে রাখবে? 2 8 8 18 18 32 32, এইগুলো হচ্ছে পিরিয়ড অনুযায়ী এতগুলো এলিমেন্ট কিন্তু প্রেজেন্ট রয়েছে। তাহলে আমার এখানে সঠিক উত্তর কি যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 32, অপশন নাম্বার এ। প্রত্যেকের কি ক্লিয়ার হচ্ছে? একদম পরীক্ষার আগে যে ডোজ গুলো তোমাদের আমি দিচ্ছি বা যে জায়গাগুলো তোমাদের বলছি, এক্স্যাক্টলি কিন্তু এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলোই তোমরা ভালোভাবে পড়ে যাবে। ওকে নেক্সট। আচ্ছা এইটা একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, সঠিক বিকল্পটি বেছে নিয়ে অ্যালকোহলের প্রদত্ত সমজাতীয় সিরিজটি পূরণ করো। অ্যালকোহলের প্রদত্ত সমজাতীয় সিরিজটি তোমাকে ফিল আপ করতে বলেছে। কি বলেছে দেখো, CH3OH, C2H5OH, C4H9, তার মানে কি এখানে যেটা আসবে সেটা C3 দিয়ে আসবে। সি, শুধু সি দেখো, C2H5OH, অর্থাৎ প্রথম দেখো মিথানল। কেন মিথানল? এই যে শুধু একটাই কার্বন রয়েছে, তার মানে মিথ, তার মানে এটা হচ্ছে মিথানল। এটা হচ্ছে কি ইথানল। তারপরটা কি হবে দেখো C3, C3 যদি আমরা করি, C3 করলে কি হবে? এইচ কি হবে? আমরা কি জানি এটা, এটা কি দিয়েছে? মিথেন 1 অল, অর্থাৎ আমরা কি জানি? CnH2n+2। দেখো CnH2n যদি +2 করি তাহলে C3 3 2 6 7 8, কিন্তু 8 হবে না ভাই, C3H7 হবে। কেন H7 হবে? কারণ আরো একটা তো OH গ্রুপ থাকবে, আরো একটা তো OH গ্রুপ থাকবে, এই জন্য C3H7OH হবে। ভালো করে বোঝো, C3H7OH হবে। এবং তারপর দেখো C4H10 হওয়ার কথা, 4 2 8 9 10, কিন্তু যেহেতু OH গ্রুপ একটা যুক্ত রয়েছে তাই হবে C4H9OH। ঠিক আছে, তাহলে এটা কি হলো? এটা হলো, এটা হলো
মিথানল, ইথানল, প্রোপানল, প্রোপানল, আর এটা কি, এটা হচ্ছে বিউটানল, বিউটা। ওইচ, ওইচ যুক্ত থাকলে আমরা কি বলি, ওইচ যুক্ত থাকলে তাকে আমরা অল বলি, মানে অল প্রত্যয় যোগ হয়, অল প্রত্যয় যোগ হয় কার্যকরী মূলক হিসেবে। তো এখানে তাহলে কি হবে, যেটা বলছিলাম C3H7OH, এক্স্যাক্টলি অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন তোমাদের দিচ্ছে, বুঝতে পারছো, এইগুলো রীতিমতো কনসেপ্ট ছাড়া কিন্তু পারবে না, এবং সেইগুলো কিন্তু এখানেই পাবে। এই প্রত্যেককে বলবো অবশ্যই যাদের ভালো লাগছে ক্লাসটিকে লাইক করবে, এবং ইন ডিটেলসে তোমাদের আলোচনা করছি যে কেন এটা হচ্ছে, কোথা থেকে আসছে। অ্যালকেন, অ্যালকেনের সঙ্গে ওইচ তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিতে পারি। দেখো C3 মানে দেখো তিনটে সি, এখানে দিচ্ছি আমরা H3, এখানে দিচ্ছি আমরা H2, আর এখানে দেবো কিন্তু H2। কেন না, দেখো H2 এর 2 একে 3, আর একটা OH বন্ড যুক্ত থাকবে। এবার দেখো CH3 CH2 CH2 OH, তার মানে C3 আর H কত হলো, 2 2 4 5 6 7, তাহলে C3H7। নেক্সট প্রশ্ন, কুইক লাইম, কুইক এটা লাইম হবে, কুইক লাইম জলের সাথে জোরালোভাবে বিক্রিয়া করলে কি উৎপন্ন। কুইক লাইম মানে বুঝতে পারছো, এটাকে আমরা বলি চুন, তাই তো, যেটাকে চুন বলি আমরা। কুইক লাইম মানে ক্যালসিয়াম অক্সাইড, সেই ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমরা জল যোগ করি তখন কি হয়, তখন সেটা ফুটে ওঠে, বা সেখানটাকে আমরা এক্সোথার্মিক বিক্রিয়া বলবো। এক্সোথার্মিক অর্থাৎ যেখানটা টেম্পারেচার উৎপন্ন হয়, আর যেখানে টেম্পারেচার শোষণ হয় বা ঠান্ডা হয়ে যায় তাকে আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এখানে সিএ এর সঙ্গে H2 যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, CaOH2 বা কলি চুন উৎপন্ন করছে, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। তাহলে কুইক লাইম মানে কি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড শুধু চুন বা শুষ্ক চুন যাকে বলা হয়, কি বলা হয়, শুষ্ক চুন। এই শুষ্ক চুনের সঙ্গে যখন জল বিক্রিয়া করছে তখন কলি চুন উৎপন্ন করছে, বা বলতে পারো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, যে নামে ডাকো। এটা হচ্ছে একটা কি এক্সোথার্মিক রিঅ্যাকশন। কেন না, কারণ এখানে প্লাস তাপ উৎপন্ন হয়। তোমরা জানো যে চুনকে যদি তুমি জল দিয়ে দাও, শুষ্ক চুন, তাহলে টকবক টকবক করে ফুটে ওঠে। প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায় তখন ইনসিডেন্ট রশ্মি। প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে যখন যাবে, ভালো করে বোঝো, একটা প্রতিফলিত রশ্মি যখন প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায় তখন কি হচ্ছে, উত্তোলনা কি এর মধ্য দিয়ে গেছে, উত্তোলনার প্রধান অক্ষের সমান্তরাল, অবতলনার প্রধান অক্ষের সমান্তরাল। প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে গেছে, যখন ইনসিডেন্ট রশ্মি, ভালো করে বোঝো, মনে করো একটা অবতল আমার দর্পণ, এই অবতল দর্পণে কি হচ্ছে, প্রতিফলিত রশ্মিটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে গেছে, অর্থাৎ এইরকম ভাবে একটা রে এলে তবেই তো এটা প্রতিফলিত প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাবে, তবেই তো এটা প্রতিফলিত প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তাহলে এইভাবে রেটা কখন আসবে, যখন সেটা অবতল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল থাকবে, অবতল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল থাকবে। তুমি বলে স্যার উত্তল অক্ষের প্রধান, উত্তল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল হলেও তো, কিন্তু মনে রাখবে এখানে বলেছে প্রধান প্রকাশের মধ্য দিয়ে যাচ্ছে ইনসিডেন্ট রশ্মিটা, কিন্তু ওখানে তো যখন আমরা এটা আঁকি, যখন আমরা উত্তল দর্পণ আঁকি, তখন কি হয়, মনে করো প্রধান অক্ষের সমান্তরাল এলো, এলে তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটাকে আমি ড্র করলে বলতে পারবো তখন ফোকাসের মধ্য দিয়ে যাবে। কিন্তু এক্সাক্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে অবতল আয়নার প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে যখন যাবে তখন আমরা বলতে পারবো যে এটা ইনসিডেন্ট রশ্মিটা কি হচ্ছে না, ইনসিডেন্ট রশ্মিটা ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল আসছে, এসে কি হচ্ছে, প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে যাচ্ছে। এবং সেটাই তোমাকে জানতে, যে প্রতিফলিত রশ্মিটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে, প্রধান ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে কেন না, কখন, যখন সেটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে। এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে এটা। নিচের কোনটি রক্তের প্লাজমার অনুরূপ কিন্তু বর্ণহীন এবং কম প্রোটিন ধারণ করে। আমাকে একটা কথা বলে যে প্লাজমা থেকে কোনটা উৎপত্তি হয় এখানে, না প্লাজমা থেকে লিম্ফ উৎপন্ন হয় বা লসিকা উৎপন্ন হয়, তাহলে লসিকা হচ্ছে বর্ণহীন এবং কম প্রোটিন ধারণ করে। নেক্সট দেখো, খুব ভালো একটা প্রশ্ন, তরল এর প্রতিসরণ সূচক বা তরল এ, একটা তরল দিয়েছে, এই তরলের প্রতিসরণ সূচক হচ্ছে 1.47, বা মিউ, যেটা মিউ এর পরিমাণটা হচ্ছে 1.47, প্রতিসরাঙ্ক বলতে পারি আমরা, কি বলতে পারি, প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের 1.47। তাহলে আমাকে একটা কথা বলো, প্রতিসরাঙ্ক মানে কি, সেটা কি তোমরা বুঝেছো? যদি না বুঝে থাকো আমার প্রিভিয়াস আলোর ক্লাস করবে, তাও আমি তোমাকে এখানটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা একটা কথা বলো, একটা আলোক রশ্মি মনে করো লঘু মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা এ মাধ্যম, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.47 সেখানে গেছে, তাহলে 1.47 প্রতিসরাঙ্ক মানে কি, সেই যে মিডিয়ামটা, যে মিডিয়ামে আলোটা যাচ্ছে, এই এ তরল এ বা তরল এ, যে এ মিডিয়ামে যাচ্ছে সেটা হচ্ছে বায়ুর থেকে ঘন মাধ্যম। তাহলে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে তখন কি হবে না, ঘন মাধ্যমে যখন আলোক রশ্মি যাবে তখন এটা কি হবে, অভিলম্বের দিকে সরে যাবে। তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে আমার আই, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে মনে করো এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ1 আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে μ2 ডিভাইডেড বাই μ1, μ2 ডিভাইডেড বাই μ1 মানে কি, μ2 ডিভাইডেড বাই μ1 অর্থাৎ কথাটার মানে হচ্ছে মানে বায়ুর সাপেক্ষে এই যে মাধ্যমটা, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে কোনো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক বেশি হয়, আমি আবার বলছি, কোনো মাধ্যমের যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে তার মধ্য দিয়ে আলোর গতিবেগ কম হবে না বেশি হবে? উত্তর হচ্ছে দেখো, এই মিউ এর সঙ্গে কিন্তু আলোর গতিবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সেই মাধ্যমে কিন্তু আলোর বেগ কম, আর যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি। কেন না, প্রতিসরাঙ্ক তখনই বেশি হবে যদি সেটা অপটিক্যালি ডেন্স হয়, মানে তার সেই মাধ্যমটা যদি ঘনত্ব বেশি এবং তার মধ্য দিয়ে আলো যেতে যদি বেশি সময় লাগায় বা আলোর স্পিড যদি কম হয়, তবে সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক বেশি আমরা বলবো। তাহলে μ2 বাই μ1, যেহেতু মিউ ইকুয়াল টু আমরা বলতে পারি 1/v, বা মিউর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/v, তারপরে আমরা বলতে পারি v1 বাই v2, অর্থাৎ এইটার মধ্য দিয়ে আলো যেতে যদি v1 সময় নেয়, এটার মধ্যে যদি v2 সময় নেয়, তাহলে v1 বাই v2 হবে। অর্থাৎ দেখো আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে পদার্থটার প্রতিসরাঙ্ক বেশি হবে তার মধ্য দিয়ে কিন্তু আলো কম গতিবেগে যাবে। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে পারবো, দেখো যেহেতু তরলের প্রতিসরণ সূচক 1.47, এর অর্থ হচ্ছে তরল এ তে আলোর গতি বাতাসের আলোর গতির চেয়ে 1.4 গুণ বেশি। না, 1.47 কার প্রতিসরাঙ্ক? তরলটার প্রতিসরাঙ্ক। তাহলে তরলের প্রতিসরাঙ্ক যদি 1.47 হয়, তরলের প্রতিসরাঙ্ক যদি 1.47 হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলতে পারবো যে তরলের গতিবেগ বা তরলে আলোর গতিবেগ সেটা কিন্তু কম, তরলে আলোর গতিবেগটা কিন্তু কম। তাহলে এখানে কি বলে, তরলের এ তে আলোর গতিবেগ পানিতে আলোর গতির চেয়ে 1.47 গুণ বেশি। তরল এ তে আলোর গতি পানিতে মানে জলে আলোর গতিবেগের চেয়ে 1.47 গুণ বেশি। না, এটা আমরা বলতে পারবো, এটা আমরা বলতে পারবো না। তরল এতে আলোর গতি ভ্যাকুয়ামে আলোর গতির চেয়ে 1.47 গুণ কমে যায়। ইয়েস, দিস ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ এটাকে তুমি যদি ভ্যাকুয়াম বলো বা এয়ার বলো একই ব্যাপার। অর্থাৎ এয়ারে যেহেতু এখানে প্রতিসরণ সূচক 1.47 দিয়েছে, মানে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক 1.47। তাহলে বায়ুর সাপেক্ষে 1.47 দিয়েছে, মানে আমি এটা বলতে পারি যে এটা ধরো মিউটি তুমি বসিয়ে দাও 1.47 আর মিউ1 মানে 1, তাহলে দেখো v1 বাই v2, তাহলে v2 কত হবে? v2 কত হবে? v2 হবে, দেখো v2 কত বলতে পারো, v2 হচ্ছে v1 বাই 1.47। অর্থাৎ দেখো v2টা বড় না ছোট? আমার কথা হচ্ছে v2টা কিন্তু অনেকটা ছোট। বা আমরা যদি বলি যে v1 কত হবে? v1 দেখো, v1 ইকুয়াল টু 1.47 ইন্টু v2। তার মানে দেখো এই যে v2, এই যে v2 মানে কোনটা? এই যে তরলের মধ্য দিয়ে যে বেগটা, তরলের মধ্য দিয়ে বেগটা বায়ুর মধ্য দিয়ে বা ভ্যাকুয়ামের মধ্যে যে বেগ, তার থেকে 1.47 গুণ বেশি হচ্ছে কি হচ্ছে না? আমরা ম্যাথমেটিক্যালিও তোমাকে দেখিয়ে দিলাম, যে v1টা মানে ভ্যাকুয়াম বা বায়ুতে যে স্পিডটা, সেটা কিন্তু তোমার এই যে যে তরলটা দিয়েছে এ তরলটা, তার মধ্য দিয়ে আলোর গতিবেগের 1.47 গুণ বেশি। সেটা কি করে পাচ্ছি? μ2 বাই μ1 ইকুয়াল টু v1 বাই v2। এইটা থেকে আমরা পাচ্ছি। বুঝতে পেরেছো এই জায়গাটা? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বুঝতে পেরেছো হ্যাঁ কি না? তাহলে v1 ইকুয়াল টু আমি এখানে লিখে দিচ্ছি, মাথাটা যদি এখানে চলে আসে, 1.47 ইন্টু v2, নিজেরা করে দেখবে। তাহলে তরল এ তে আলোর গতি ভ্যাকুয়ামের আলোর গতির চেয়ে 1.47 গুণ কমে যায়। এক্স্যাক্টলি, দিস ইজ রাইট অ্যান্সার। নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন ও সঠিক উত্তরটি চিহ্নিত করুন। বিক্রিয়া সিরিজে উচ্চতর ধাতুগুলি বিক্রিয়াশীল নয়, এটা কেমন কথা আবার? বিক্রিয়া সিরিজে উচ্চতর ধাতু মানে পটাশিয়াম, সোডিয়াম, এরা কি বিক্রিয়াশীল নয়? উত্তর হচ্ছে না, এরা হচ্ছে অধিক বিক্রিয়াশীল। বিক্রিয়া সিরিজের উপরের দিকে ধাতুগুলো অধিক বিক্রিয়াশীল হয়। বিক্রিয়া সিরিজে উচ্চতর ধাতুগুলো কার্বন বিজারণ, একদমই না, কার্বন বিজারণ হবে না। বিক্রিয়া সিরিজের উপরের ধাতুগুলো সবসময় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা যৌগ থেকে পৃথক করি। যেমন সোডিয়ামকে আমরা যদি কিভাবে পৃথক করি, সোডিয়াম ক্লোরাইড থেকে যদি আমরা সোডিয়ামকে পৃথক করতে, তাহলে তড়িৎ বিশ্লেষণ করি, যেটাকে আমরা পড়েছি যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ, ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা পড়েছি, তাই না? যেটাকে আমরা ক্লোর অ্যালকালি প্রসেস বলি। তার মানে কি করি, যে ওপরের দিকে যারা থাকে, যারা অধিক রিঅ্যাক্টিভ হয়, সেখান থেকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে সেখান থেকে কিন্তু পৃথক করি সেই সমস্ত যৌগগুলোকে, মানে সেই সমস্ত এলিমেন্ট গুলোকে তাদের যৌগ থেকে। তাহলে আমরা বলতে পারবো যে উভয় বক্তব্যই হচ্ছে কিন্তু মিথ্যা, উভয় বক্তব্য হচ্ছে মিথ্যা। দেখে নিই একটু, চলো দেখো এই জিনিসটা তোমরা ছকটা একটু মাথার মধ্যে মনে রেখে দাও।
পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো এরা হচ্ছে একদম প্রথমের দিকে, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা হচ্ছে পরপর ওপর থেকে নিচের দিকে সক্রিয়তা হ্রাস পায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি করবো কাদের? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, এবার মাঝারি যারা রয়েছে, মাঝারি মাঝের দিকে, জিঙ্ক, আয়রন, লেড, স্টিউ, কপার, এদেরকে করব কার্বন বিজারণ পদ্ধতি। আর এজি এবং এইউ এদেরকে কি করব না, এদেরকে নর্মাল আমরা নর্মাল যে ওই যে যেগুলো করে ইলেকট্রোপ্লেটিং বা এগুলো তারা কিন্তু মানে আমরা কি করবো প্রকৃতিজাত হিসেবে নর্মালি পাওয়া যাচ্ছে, মানে এদেরকে আর অত কিছু করতে হবে না। অর্থাৎ প্রথম দিকে তড়িৎ বিশ্লেষণ, দ্বিতীয় দিকে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। যেমন আমরা বিশুদ্ধকরণ, বিভিন্ন যে বিশুদ্ধকরণ রয়েছে, তাপ জারণ পদ্ধতি, তাদের দ্বারা আমরা লাস্টের প্রোডাক্ট গুলোকে করে নেব। এখানেও তোমাকে রয়েছে দেখো অধিক সক্রিয় ধাতু, মাঝারি সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু। অধিক সক্রিয় ধাতুকে গলিত আকরিকে তড়িৎ বিশ্লেষণ করা হয়, বিশুদ্ধ ধাতু পাওয়া যায়, তড়িৎ বিশ্লেষণ করা হয়। মাঝারি সক্রিয় ধাতুকে তিন রকম, কার্বনেট আকরিক হলে ভস্মীকরণ, সালফাইড আকরিক হলে তাপ জারণ, ঠিক আছে। চলো, বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতি। কম সক্রিয় সালফাইড আকরিক, তাপ জারণ, ধাতু বিশুদ্ধ। নেক্সট প্রশ্ন, যখন দস্তার দানাগুলি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্ন তোমরা এনসিইআরটি পড়া ছাড়া কখনোই করতে পারবে না। তাই বলছি, যাদের এনসিইআরটি সম্পর্কে কোনো নলেজ নেই বা কোনো ধারণা নেই, আমি আবার বলছি, যাদের এনসিইআরটি সম্পর্কে কোনো নলেজ নেই, কোনো ধারণা নেই, টোটালি তোমরা কনফিউজ, টোটালি জানো না, তাদেরকে আবার বলছি এই পেইড ব্যাচটাতে অ্যাডমিশন নাও। এনসিইআরটি কি জিনিস, এনসিইআরটি লাইন বাই লাইন ধরে পড়া কি জিনিস, ডিটেলসে তোমাকে বোঝানো হবে। দেখো দস্তা মানে কি? জিঙ্ক। তাহলে জিঙ্ক দানাগুলো যখন লঘু H2SO4 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তখন কি হবে? তখন একটি বর্ণহীন গ্যাস তৈরি করবে। আমাকে একটা কথা বলো, একটা মেটাল যখন একটা অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করবে তখন কি উৎপন্ন করে? তখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে কি উৎপন্ন করে? ZnSO4, একটা লবণ প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, তাই তো। এই হাইড্রোজেন গ্যাসটা নিজে জ্বলে, তো সেটা পপ পপ শব্দে কি হবে? পুড়ে যাবে। এটা কোথায় লেখা রয়েছে স্যার? এটা আমাদের এনসিইআরটি তে এক্স্যাক্টলি লেখা রয়েছে। দেখো জিঙ্কের টুকরোর সাথে দেখানো হয়েছে, আমি বারবার বলি এনসিইআরটি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এনসিইআরটি ক্লাস 10, চ্যাপ্টার নাম কেমিক্যাল রিয়াকশন। কি বলা রয়েছে? জিঙ্ক টুকরোর সাথে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া এবং দহনের সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো হাইড্রোজেন গ্যাসের বুদবুদ, সাবানের দ্রবণ এখান থেকে বুদবুদ করে উঠছে, এবং সেটা যখন মোমবাতি ধরছো তুমি, তখন কি হচ্ছে? পপ 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 শব্দে জ্বলে ওঠে বা পুরো পুড়ে যায়। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে? এই সুন্দর জিনিসটা তোমরা যদি ডায়াগ্রাম না পড়ো, তোমরা যদি ডায়াগ্রাম ভিত্তিক ক্লাস না করো, তোমরা যদি পুরো এনসিইআরটি মন দিয়ে না পড়ো, তোমরা ভাববে যে এনসিইআরটির ছবি দেখানো রয়েছে, বিকার টিকার, এগুলো আসবে না, এগুলো পড়ে যাবো না। কিন্তু জাস্ট এই লাইনটা, জাস্ট এই জায়গাটা তোমাকে চোখে আঙুল দিয়ে সোমনাথ স্যার দেখাচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে বা পরীক্ষায় পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 16th সেপ্টেম্বরে ফার্স্ট শিফটে কিন্তু এসেছে, সেকেন্ড শিফটটাও করাবো, খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে নেক্সট ক্লাসে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে একটি লম্বা গাছ কোথায় তার বর্জ্যপদার্থ সংরক্ষণ করতে পারে? এটা তোমাদের উদ্ভিদ টিস্যু যেদিন ক্লাস নিয়েছিলাম, ডিটেলস ক্লাস, সেখানে কিন্তু আমি তোমাদের এইগুলো খুব সুন্দর করে বলেছিলাম যে গাছ তার বর্জ্যপদার্থ সবসময় পুরনো জাইলেমের মাধ্যমে, পুরনো জাইলেম, এই জাইলেমের মধ্যে কিন্তু সঞ্চয় করবে। বাকল টিস্যুর মধ্যে কিন্তু হবে না, বাকল টিস্যুর মধ্যে কিন্তু কখনো করবে না। বাকল হচ্ছে বাকল মোচন ইত্যাদি হয়, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট এখানে ভালো উত্তর হচ্ছে পুরনো জাইলেমের মধ্যে বা ওল্ড জাইলেমের মধ্যে। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকে, বলছে একটি 12 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত হলে একটি বাল্ব 36 ওয়াট ড্র করে, এটি একটি 6 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত থাকে, তবে বিদ্যুৎ খরচ কত হবে? প্রথমে আমাকে বলো যে আমরা কি জানি যে P ইকুয়াল টু VI, আমরা জানি। তাহলে প্রথমে আমাকে দিয়েছে কি P ইকুয়াল টু কত? 36 ওয়াট দিয়ে দিয়েছে, এন্ড V ইকুয়াল টু দিয়েছে 12 ভোল্ট। তাহলে এখানে কত কারেন্ট আনছে, কত কারেন্ট আনছে সেটা আমরা দেখে নিই, তাই তো। কত কারেন্ট আনছে সেটা আমরা দেখে নিই। দেখো এইখানে একটা ব্যাপার রয়েছে, কারেন্টটা কিন্তু চেঞ্জ হবে, কারেন্টটা যে টানছে সেটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে তুমি কারেন্টটা বের করে কিছু করতে পারবে না এখানে, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে রেজিস্ট্যান্স বের করতে হবে। অর্থাৎ এই ফর্মুলাটাকে তুমি এরকম করো, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করে দাও। এই ফর্মুলাটাকে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করে দাও, কারণ রেজিস্ট্যান্স তো ধ্রুবক, তাহলে রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট থাকবে, এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? তো রেজিস্ট্যান্সটা বার করবে, আইটা বের করবে না এখানে, ঠিক আছে। কারণ যেহেতু একটা বাল্ব দিয়েছে, বাল্বের ক্ষেত্রে রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট হবে, তাহলে এখানে তুমি আর কি করে বের করো? ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার কত? 12 ইন্টু 12 ডিভাইড বাই 36, তাহলে 12 3 36, 3 4 12, রেজিস্ট্যান্স কত? 4 ওহম, 4 ওহম রেজিস্ট্যান্স। এবার পরেরটায় বসাও, বলে যদি একটি 6 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত থাকে তবে বিদ্যুৎ খরচ কত হবে? তাহলে পি ইকুয়াল টু কি হবে? ভি স্কোয়ার বাই আর।
তাহলে 6 ভোল্ট, তাহলে 6 6 36 ডিভাইড বাই 4, তাহলে কি হবে 4 9 36, 4 9 36, তাহলে 9 ওয়াট হয়ে যাবে তোমার সঠিক, 9 ওয়াট হয়ে যাবে সঠিক। কেউ আই বের করে করবে না, প্রত্যেকে বলবো আর বের করবে। কেন? কারণ রেজিস্ট্যান্সটা তো সমান থাকবে, কিন্তু আইটা তো ভি এর রেসপেক্টে চেঞ্জ হবে, কিন্তু রেজিস্ট্যান্স কি হবে, ইকুয়াল থাকবে। ওই একটা বাল্বের রেজিস্ট্যান্স ওটা কিন্তু ইকুয়াল থাকবে, ঠিক আছে? তাহলে আর দিয়ে তোমরা অবশ্যই করবে, তাহলে উত্তর। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যাদের বলবো যারা আমার এই পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। 999 টাকা কিন্তু এখনো পর্যন্ত ব্যাচ প্রাইস রয়েছে। আর যারা ফুল কম্বাইন্ডে ভর্তি হতে চাও, অর্থাৎ ম্যাথ, জিকে, জিএস প্রত্যেকটা জিনিস থাকবে, জিআই প্রত্যেকটা, তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্ত। আর একটা লাস্ট কথা বলে দিই, আমাদের একটা নতুন, মানে নতুন ইন দ্য সেন্স পুরোনো একটা ব্যাচ, যেটা অনেক আগে শুরু হয়েছিল, যাদের পুরো সিলেবাস কমপ্লিট রয়েছে, পুরো এনসিইআরটি কমপ্লিট রয়েছে। অনেকেই চাও যে ফুল আমি একটা ওই আস্তে আস্তে করে ক্লাস করব না, আমি টোটাল একটা ক্লাস নিয়ে নেবো, মানে পুরো ক্লাস ওখানে থাকবে। তারা এই যে ভিওডি ব্যাচ এক্সক্লুসিভলি তোমাদের জন্য বাংলায় প্রথম, আমি তোমাদের রেলের এরকম সায়েন্সের কমপ্লিট একটা ভিওডি ব্যাচ দিচ্ছি। অন্যদের কারোর হয়তো ব্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়, মানে চলছে 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 মাঝপথে বন্ধ হয়ে গেল, পুরো ব্যাচটাই কমপ্লিট হলো, তারা ভিওডি দিতে পারে না। কিন্তু সোমনাথ স্যার ব্যাচ কমপ্লিট করে, ক্লাস কমপ্লিট করে, এনসিইআরটি পুরো কমপ্লিট করে, তাই কিন্তু পুরো ডিটেলস ভিওডি ব্যাচ দিতে পারছে। এটারও ফিজ রয়েছে 999 টাকা। যদি নিতে চাও পরীক্ষার আগে, যদি তুমি ভাবছো যে এনসিইআরটিটা কমপ্লিট করে নেবো ভিওডি ব্যাচ দিয়ে, কন্ট্যাক্ট করতে পারো, ভালো ক্লাস পাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে ক্লাস। সবাই খুব ভালো থেকো, দেখাবে পরের একটা সেশনে। তোমাদের এই যে 4-5 দিন রয়েছে এখানে কিন্তু আমি রিগোরাস ক্লাস দিতে থাকবো তোমাদের, তাই অবশ্যই তোমাদের বলবো ক্লাসটাকে অবশ্যই শেয়ার করবে, তোমরা লাইক করবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে তোমরা সমস্ত সময় যে নোটিফিকেশন গুলো সেগুলো কুইক পেতে পারো এবং আমার ক্লাসে জয়েন করতে পারো। কাল থেকে তোমাদের জিকে ক্লাস আসছে, টিআই ক্লাস আসছে, ম্যাথ ক্লাসও আসছে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো।